হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, এটা আপনারা কালকে কিছুটা জানছেন তাই না? জাভাস্ক্রিপ্ট শেখা হচ্ছে অন্য যে কোনো কিছু শেখার মতোই। আপনি যাই শিখেন, এইচটিএমএল শিখেন, জাপানি ভাষা শিখেন, হিন্দি ভাষা শিখেন, আপনাকে প্রথমে জানতে হবে রুলস কি আছে, ক্যারেক্টার কি আছে, কি কি নিয়ে কাজ করতে হবে। এখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা পেজে যে আপনি কোনো কিছু করবেন, গাড়ির যেমন ইঞ্জিন থাকে কিন্তু গাড়ির তো ডিজাইনও থাকে তাই না? গাড়িটাকে চালায় তো মেনলি ইঞ্জিন। তো আপনার ওয়েব পেজে যখন আপনি কোনো কিছু ইন্টারঅ্যাক্টিভ কোনো কিছু করতে যাবেন, তখন আপনার ইঞ্জিন লাগবে, ইঞ্জিনের কাজটা করবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কী করতে পারে? ডাইনামিক ডিজাইন করতে পারে। ডাইনামিক ডিজাইন মানে কি? মানে এক এক সময়ে এক এক রকম কাজ হতে পারে। The more you see what can be done with JavaScript, the more incentive there is to learn to use it. জাভাস্ক্রিপ্ট দিয়ে কী কী করা যেতে পারে জানলে আপনার আরও বেশি শিখতে যাবেন। জাভাস্ক্রিপ্ট allow designers to release those aspects of design creativity and that cannot be expressed in static HTML. স্ট্যাটিক সাইটে যেটা করা যায় না, যেমন ডাইনামিক ভ্যালু বা কন্টেন্ট চেঞ্জ, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। যেমন কি করা যায়? রোল ওভার, কোনো কিছুর উপর মাউস নিলে একরকম কাজ করবে, মাউস সরাইলে আরেক রকম কাজ করবে। দেখছেন না প্রোডাক্টের ইমেজে মাউস নিলে ইমেজটা বড় করে দেখায়। বা টেক্সট মুভ করাবেন, অ্যানিমেশনের কাজ করাবেন, বা প্রম্পট করবেন, একটা বক্স আসবে, বক্স থেকে হয়তো ইমেজ আসতেছে, সোজা কথা উইন্ডো প্রম্পট হবে, তার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, অ্যান্ড অ্যালার্ট বক্স দেখাবেন। এই সব কিছুই জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে রেঞ্জড ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভাস্ক্রিপ্টের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষায় আসবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জাভাস্ক্রিপ্ট? একটা ক্যারেক্টারিস্টিক জানলাম কি? রেঞ্জড ল্যাঙ্গুয়েজ। আর কোনো ক্যারেক্টারিস্টিক জানি আমরা? জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ আবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ তাই না? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কী হয়? লাইন বাই লাইন এক্সিকিউট করে, যেই লাইনে প্রবলেম ওইখানে যে এসে থেমে থাকে। ইট রেঞ্জ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে ইট রেঞ্জেস ফ্রম এক্সট্রিমলি সিম্পল বিল্ট ইন ফাংশনস অ্যান্ড স্টেটমেন্টস দ্যাট ক্যান মেক ইউর পেজ জাম্প টু ফেয়ারলি সফিস্টিকেটেড কোডিং স্ট্রাকচার। তো রেঞ্জ ল্যাঙ্গুয়েজ বলতে তার লিমিটেড কাজ, সে সব কিছু করতে পারে না, সে পেজ নিয়েই কাজ করে। পেজের বাইরে একটা ফাইল ক্রিয়েট করা, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, একটা ফাইল ক্রিয়েট করবেন, এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট করতে পারে না। By beginning with the simple, you can ease your way to its more complex and powerful structure as dedicated by design needs. It doesn't require a compiler or a degree in computer science to learn. জাভাস্ক্রিপ্ট শেখার জন্য কম্পিউটার সায়েন্সে পড়তে হবে না। It lives right among the HTML tags and most JavaScript programs are relatively small. So you are not spending all of your life waiting hundreds of line of code, writing hundreds of line of code. জাভাস্ক্রিপ্ট আরেকটা কথা, জাভাস্ক্রিপ্ট কোথায় বসবাস করে? HTML এর ভিতর। যদিও এখন জাভাস্ক্রিপ্ট নিজেই বসবাস করতে পারে, সে টেকনিক শিখছে। যদি সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট হয়, সার্ভার সাইড জাভাস্ক্রিপ্টকে আলাদাভাবে শুধু জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারে, কিন্তু নর্মালি জাভাস্ক্রিপ্ট নিজে কাজ করতে পারে না। জাভাস্ক্রিপ্ট পরগাছার মতো, সে HTML এর উপরে কাজ করে। আপনি জেএস ফাইল যদি বানান, অবশ্যই জেএস ফাইলটা নিয়ে কাজ করতে গেলে স্ক্রিপ্ট এসআরসি নিতে হবে, HTML এর ভিতর নেবেন, তারপরে জেএস ফাইলটা কাজ করবে। এটাই নর্মালি, এটাই আমরা এখন পর্যন্ত করি, তবে এখন এক্সেপশন আছে।
থ্রুআউট দিস বুক উইল সি অনেক কথা লেখা আছে। প্রথম জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, যেটা আপনারা জানেন, জাভাস্ক্রিপ্ট লিভস ইন এ ওয়েব পেজ। অবশ্যই জেএস ফাইল বা স্ক্রিপ্ট যা আপনি লিখবেন অবশ্যই ওয়েব পেজ, যেটা এইচটিএমএল ফাইল বা পিএইচপি ফাইল বা জেএসপি ফাইল বা এসপি ফাইল তার ভিতরে থাকবে। সোজা কথা এইচটিএমএল পেজে জাভাস্ক্রিপ্ট থাকবে। এখানে অনেক কথা বলছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কীভাবে আপনার এইচটিএমএল পেজে অ্যাড করবেন কালকে দেখছেন না? এইভাবে, এটাকে বলা হয় ডকুমেন্ট লেভেল স্ক্রিপ্টিং। মানে স্ক্রিপ্ট তিনভাবে নেওয়া যায়: লিঙ্কড, ডকুমেন্ট লেভেল আর ইনলাইন। এটা হচ্ছে ডকুমেন্ট লেভেলে যদি করতে চান। আর যদি লিঙ্ক করতে চান, স্ক্রিপ্টে এসআরসি দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলটার অ্যাড্রেস দিয়ে দিবেন। কালকেই আমরা দেখে ফেলছি এটা। স্ক্রিপ্ট ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে, তাই না? স্ক্রিপ্ট স্টার্টিং ট্যাগ দিলে অবশ্যই ক্লোজিং ট্যাগ দিতে হবে, এগুলো আমরা জানি। প্রথম কোশ্চেন, ডকুমেন্ট ডট রাইট কী কাজ করে? লিখেন, একটা ফাইল নেন, ফাইলের নাম দেন রাইট ডট এইচটিএমএল। কোথায় প্রবলেম হইল? শো ডিটেলস। হ্যাক টুল কোথায়? এটা জি সোর্স ওইএম। দেখছেন হ্যাকের জন্য কোড লিখে রাখছে, জি ড্রাইভ সোর্স। কই গেল? হ্যাঁ, ওইএম ইউজার পাবলিক ডেস্কটপ অ্যাক্টিভেটর ডোনেট উইন্ডোজ 7 লোডেড। উইন্ডোজ লোডার ভিতরে দিছে সিকিউরিটি এসেনশিয়াল, এটাকে ভাইরাস ধরছে। সিলেক্ট অ্যান অ্যাকশন দিব অ্যালাউ, অ্যালাউ। নো, এই কম্পিউটারে কেন? আচ্ছা, কপি হয়ে গেছে রিমুভেবল ডিস্ক। এখানে 3.58 জিবি 939 ফাইলস না? আর এখানে আছে 939 ফাইলস, 103 ফোল্ডার। এখানে আছে 939 ফাইল, 103টা ফোল্ডার। ওকে, এটা কোড ডকুমেন্ট ডট রাইট লিখে দেখেন আউটপুট কি আসে। হেডের ভিতরে লিখবেন, বডিতেও লিখতে পারেন, হেডেও লিখতে পারেন, সমস্যা নেই, তবে বডিতেই লিখেন। হ্যাঁ, কি নেবেন? স্ক্রিপ্ট ট্যাগ নেবেন। এর ভিতরে কি লিখবেন? ডকুমেন্ট ডট রাইট। চালায় দেখেন আউটপুটে কি আসে। আপনি বইয়েরটাও করতে পারেন, সমস্যা নাই। একটা লাইন আছে। তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? কালকে যা দেখছি তাই। আউটপুটে ডাইনামিক কন্টেন্ট দেখানো সম্ভব। হ্যাঁ, প্রিন্ট
কোথায় পাইলেন? এটা আরেকটা ডকুমেন্ট ডট রাইট, এখানে দিলেন নিউ ডেট। আচ্ছা, নিউ ডেট দিলে তো অবজেক্ট দেখাবে, এটা তো আউটপুট দেখাবে না, তাই না? কিন্তু দেখায়। এই দুটা করে দেখেন এবং রিফ্রেশ দিলে দেখবেন চেঞ্জ হয়। রাইট, এইটাই নিজেদের খুঁজে বের করতে হবে। আপনি আউটপুট দেখলে কিন্তু বোঝা উচিত, তাই না, যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে কী করা যাবে, ব্রাউজারে দেখানো যাবে। নিউ ডেট আসে নাই, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেন, আসবে। নিউ ডেটে কি আসে দেখেন তো? মানে কারেন্ট টাইম অ্যান্ড ডেট দেখায়, তাই না? রিফ্রেশ দেন, দেখেন চেঞ্জ হয়ে যায় কিনা। কারেন্ট টাইমটা দেখায়, যেই সময় পেজটা চালাচ্ছেন ওই সময়ে দেখায়, ওই সময়টা দেখায়। আপনি যেই সময় পেজটা লোড করতেছেন ওই সময়টা দেখায়। তাহলে দেখা যাচ্ছে ডকুমেন্ট ডট রাইটের ভিতর ইচ্ছা করলে আমি এইচটিএমএল ট্যাগও নিতে পারি, ঠিক কি না? ডকুমেন্ট ডট রাইটের ভিতরে ইচ্ছা করলে আমি কি করতে পারি, এইচটিএমএল ট্যাগও নিতে পারি। ইচ্ছা করলে আমি লুপ চালাতে পারি, while var I is less than, যতক্ষণ is less than 10, ততক্ষণ এটা করো। আর প্রতিবার I প্লাস প্লাস, দেখি তো আউটপুট কি আসে। আউটপুটে কিছু আসে না। আসে নাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভারটা এখানে দিব না, var I equal to 0। এটা তো ও I equal to 0 এখানে দিছি, প্রতিবার I 0 হচ্ছে, এটা ইনফিনিট লুপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা ইনফিনিট লুপ হয়ে গেছিল। এটা আচ্ছা, যাই হোক, এটা আউটসাইড অফ ব্র্যাকেট। জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে এরকম কাজ করা সম্ভব যে কোনো একটা কিছু অনেকবার আনবেন। 5 বার আনতে হলে 5 বার ডকুমেন্ট ডট রাইট লিখতে হইতো, তাই না? আমি 5 বার লিখি নাই। আমি যদি 10 বার আনতে চাই 10 বার আনা সম্ভব। আমি কিন্তু এটা আপনাদের লিখতে বলি নাই, শুধু ডকুমেন্ট ডট রাইট। আমি এটা দেখাচ্ছি যে ইচ্ছা করলে আপনি ডাইনামিক্যালি কন্টেন্ট চেঞ্জ করতে পারেন।
হুম ইচ্ছা না বুঝে লিখতে চাইলে লিখতে পারেন। ও এখানে তো ট্যাগ দিছি, তো ট্যাগ দিলে তো সমস্যা। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা এখানে হবে না। হুম, প্রথমটা আসছে অবশ্য, কিন্তু তারপরে আটকায় গেছে। কি যে লিখলাম! কি লিখলাম এটা বাসা থেকে বুঝে আসবেন। এরকম হইল কেন? এরকম হইল কেন? এখন লিখে আসবে। এটা করছি, এইটা ততক্ষণ চালাইতে থাকো যতক্ষণ পড়তে থাকবা। জিরো থেকে লুপ চলছে, এখানে কয়টা অক্ষর আছে এটা জানা সম্ভব। এটা ভেরিয়েবল ডট লেন্থ দিলে, হ্যাঁ আই হচ্ছে আই 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 একটা পাত্র, পাত্র নিছি না কালকে। পাত্রে কি ছিল? জিরো ছিল। সাব স্ট্রিং এর কাজ হচ্ছে এখানে যা কিছু আছে জিরো থেকে শুরু করে জিরো পর্যন্ত নাও প্রথমবার। এই জন্য দেখবেন প্রথম লাইনে কিছু নাই। যদি এটা ওয়ান দিতাম, ওয়ান দেওয়াই ভালো, প্রথমটাতে কিছু আসে নাই, ওই প্রথমটা ফাঁকা আসছে দেখছেন। এইবার এটা আসছে না, এটা হচ্ছে প্রথমবার বলছি জিরো থেকে এক, তার মানে একটা অক্ষর নিবে। জিরো থেকে দুই, জিরো থেকে শুরু করে দুইটা অক্ষর নিবে পরের বার। তারপরের বার বলছি জিরো থেকে তিন, কেন? কারণ প্রতিবার আই প্লাস প্লাস দিছি না। প্রথমবার লুপ হয়ে গেলে জিরো ওয়ানের পরে হবে টু, আবার ঢুকবে টু ইজ লেস দেন এটা। যাই হোক, এইটা তো এখন বোঝার অসম্ভব আপনাদের জন্য। আমি এক্সাম্পল দেখালাম যে ডাইনামিক্যালি কন্টেন্ট জেনারেট করা যায়, একটু আগে যে পড়লেন। এখন সমস্যা হচ্ছে এটা যখন এদিকে চলে যায়, তারপর এদিক থেকে শুরু হয় না, তো এ তো আগে শেষ হয়, এই জন্য শুরুও হয় আগে। এর তো কন্টেন্ট বেশি, তাই না? এর তো শেষ হইতে সময় লাগে। প্রথমবার সবাই ফার্স্ট, কিন্তু এটা তো হচ্ছে ট্রেন, এর শেষ হইতে কিন্তু সময় লাগতেছে। ততক্ষণে কিন্তু এ শেষ হয়ে আবার এখান থেকে শুরু হচ্ছে। মার্কিউই কি করে, শেষ করে আবার শুরু হয়, তাই না? এই জন্য সেকেন্ড বার আপনি দেখবেন কি এ আগায় যাচ্ছে। সেকেন্ড বার দেখছেন আগায় গেছে আস্তে আস্তে, এইভাবে কিন্তু আগে পরে হয়ে যাবে আস্তে আস্তে।
হ্যাঁ লাগানো যেতে পারে, একটা ইয়ে দিবেন যে কেউ ঠেলতেছে, এরকম পুশ আইকন, পুশ আইকন। আচ্ছা পুশ আইকন কোনটা দেওয়া যেতে পারে? এইটা তো উল্টা দিকে যাচ্ছে তাই না, আমাদের বাম দিকে লাগবে যে পুশ লেফট আইকন। পুশ আইকনই ভালো ছিল তাই না, এটা এটা সেভ ইমেজ কোথায় সেভ করব? জাভাস্ক্রিপ্ট যেখানে শিখতেছি সেখানে সেভ করব। জেএসএ ক্লাস জাম htdocs r35 js ক্লাস 2, এটা হচ্ছে svg পুশ। ওকে ওকে, এটা svg ফাইল তাই না। এই পুশটা প্রত্যেকটার পাশে মার্কুই যে আছে না, আমি এখন ডিজাইনে লিখব যে স্টাইলে আমি লিখব যে মার্কুই যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে ইউআরএল push.svg। দেখেন তো মার্কিউতে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে কিনা, আছে কিন্তু মার্কিউতে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, কিন্তু মার্কিউ বুঝতে হবে ব্লক লেভেল এলিমেন্ট, মানে এইখান থেকে এইখান পর্যন্ত নিছে তাই না। তাহলে মার্কিউর ব্লক লেভেল এলিমেন্ট হলে তো আরেক সমস্যা। মার্কিউর ভিতরে আপনি কি দিবেন? ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট দিলে তো আমার টেক্সটের সাথে সে যাচ্ছে না। মার্কিউর ভিতরে যদি একটা স্প্যান দেই, না মার্কিউ থাকবে, স্প্যান মার্কিউর ভিতরে স্প্যান দিলাম তাই না। আমি বললাম স্প্যানের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে কি হয়? স্প্যানের ভিতর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তাই না, আছে কিন্তু লেখা মোটামুটি দেখা যাচ্ছে না। স্প্যানের আমি প্যাডিং দিব কোন দিকে? প্যাডিং রাইট 30 পিক্সেল। তাহলে স্প্যানের ডান দিকে এখন প্যাডিং আছে, এই জন্য বেশি দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এখন ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে না, ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট বলবো নো রিপিট, তাহলে ব্যাকগ্রাউন্ড একবারই আসবে, কিন্তু এর পজিশনটা হইতে হবে প্রত্যেকের ডানে তাই না। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে রাইট এবং রাইট টপ। যদি দেই, এবার যদি দেখি প্রত্যেকের সাথে ঠেলতেছে প্রত্যেককে তাই না। ধাক্কা কিন্তু আমি কোডে হাত দিই নাই, আমি কিন্তু সিএসএস হাত দিছি তাই না। সিএসএস মজার কিনা সেটা বলেন। মজার কখন? যখন টুলসগুলো শেখা জানবেন তাই না। যখন টুলস শেখা জানবেন তখন সিএসএস কিন্তু মজার। তো আপনি একটা আপনারা ডকুমেন্ট ডট রাইট করছেন, আর আমি দেখালাম আসলে আরো মজার জিনিস করা সম্ভব। ছোট কোড দিয়ে অনেক কিছু করা সম্ভব। এটা কিন্তু লুপ, আপনারা জানেন লুপ স্ট্রাকচার থাকে, লুপের ভিতরে কিন্তু একটা কন্ডিশন আছে, এই লুপটা কতবার চলবে। যে কোনো লুপ যখন চালাবেন অবশ্যই লুপ থেকে বের হওয়ার জন্য কিছু রাখতে হবে, না হলে তো সেটা ইনফিনিট লুপ হয়ে যাবে।
এইখানে কিন্তু এক লুপ থেকে বের হওয়ার একটা কন্ডিশন আছে যে আয়ের ভ্যালু তো আমি বাড়াচ্ছি 1 2 3 4, আয়ের ভ্যালু যদি না বাড়াইতাম তাহলে এই লুপ কোনোদিনও শেষ হইতো না, কারণ আয়ের প্রথম ভ্যালু 1 আর সাপোজ এখানে অক্ষর আছে 25, তাহলে 1 ইজ লেস দেন 25 ট্রু, তাই না? ভিতরে ঢুকলো। আবার যখন যাবেন আয়ের ভ্যালু তো চেঞ্জ হয় নাই, 1ই আছে, তাই না? 1 ইজ লেস দেন 25 আবার ঢুকছে, আয়ের ভ্যালু যেহেতু এটা কমেন্ট করছে কিন্তু এটা কাজ করবে না, প্রতিবারই ঢুকলে আয়ের ভ্যালু লেস দেন 25 ট্রু, সুতরাং এই লুপে সারা জীবন ঘুরতে থাকবে সে। কিন্তু যেহেতু আমি আয়ের ভ্যালু চেঞ্জ করছি, এক সময় আয়ের ভ্যালু 26ও হবে, 26 হলেই লুপ থেকে বের হয়ে যাবে, কারণ 26 ইজ লেস দেন 25, 25 হলেই বের হবে সাপোজ 25 ইজ লেস। ও 26 কোথায় পাইলাম? str ডট লেন্থ, এটার মানে হচ্ছে এই str এ যা আছে, এখানে লেন্থ বলতে কয়টা অক্ষর আছে, str বা যে কোনো স্ট্রিং টেক্সটে কয়টা ভ্যালু আছে, এটা কিন্তু আমি শিখাচ্ছি না, আমি এক্সাম্পল দেখাচ্ছি, শেখার জন্য তো বই আছে, আস্তে আস্তে শিখবো। নেক্সট ডকুমেন্ট ডট রাইট কি করছে সেটা বুঝছেন তো? আমি কিন্তু মেনলি ডকুমেন্ট ডট রাইট এখানে শিখাইছি। আপনার ডাইনামিক্যালি করতে না চাইলে আপনি একটা একটা করে ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিয়ে দেখেন, 10টা ডকুমেন্ট ডট রাইট দেন, ভিতরে 10 ধরনের কন্টেন্ট দেন, আউটপুটে দেখাবে। দরকার পড়লে মার্কিংতে দেন, দরকার পড়লে H1-এ দেন, দরকার পড়লে প্যারাগ্রাফ নেন, দরকার পড়লে ডিভ নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে শিখবেন যে এইটা কেন কোটেশনের মধ্যে রাখলাম আর এইখানে কেন কোনো কোটেশন দিলাম না। নর্মালি ভেরিয়েবল যখন ইউজ করতে হয় তখন কোনো কোটেশন দেওয়া যায় না, এটা পাত্র, যখনই কোনো পাত্রকে ইউজ করবেন সেটা কোটেশনে দিলে ভ্যালু দেখাবে না, সে মনে করবে আপনি টেক্সট দেখাতে চান। আচ্ছা, সেটা আস্তে আস্তে আমরা জানবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায় যেটা HTML দিয়ে করা যায় না? যেমন এক্সাম্পল তো একটা দেখতেছেন, HTML দিয়ে এরকম করা যাবে? HTML দিয়ে করা যাবে, কিন্তু এটা 10 বার, এটা 12 বারই ডিজাইন করতে হবে। HTML দিয়ে করা যাবে কিন্তু ডাইনামিক কাজ করা যাবে না। CSS তো করাই আছে, জাস্ট ডকুমেন্ট ডট রাইট প্রথমবার লিখবো L, আবার ডকুমেন্ট ডট রাইট পরের লাইনে লিখবো LE, তারপরে আবার ডকুমেন্ট ডট রাইট LEA করলেও কিন্তু আপনি সেম আউটপুট পাবেন, কিন্তু ডাইনামিক হচ্ছে না, ফিক্সড হচ্ছে। আমি এটাতে যদি এখন বড় কিছু দেই, টেক্সট লার্নিং জাভাস্ক্রিপ্ট ইন IDB ক্লাস, এটা যদি দেই তাহলে কিন্তু আমার লিস্ট এখন অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো এখন মার্কিং আসবে, কারণ আমি তো ডাইনামিক্যালি বলছি যে যেই কয়টা অক্ষর আছে ততবার চালাও একটা একটা করে অক্ষর, LEARNING জাভাস্ক্রিপ্ট ইন IDB ক্লাস, শেষ, ও লুপও শেষ। আমি এখানে একটা রচনাও লিখতে পারি, রচনা যদি 200 ওয়ার্ডের হয় তাহলে লুপটা কিন্তু 200 বার চলবে, 200 লাইন হয়ে যাবে। এখানে আপনি বাসায় যায় এটা চেঞ্জ করবেন, এখানে যদি শুধু লার্নিং লিখেন তাহলে এটা লার্নিংয়ের যে কয়টা অক্ষর আছে লুপটা ততবার চলবে, বুঝছেন? এটা যাই আমি একটা এক্সাম্পল দেখালাম। আপনারা কি করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা HTML দিয়ে করতে পারবেন না? একটা হচ্ছে অ্যালার্ট দেখানো, কালকে করছেন অ্যালার্ট দেখানো, আরেকটা হচ্ছে ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়া। HTML দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, ভ্যালুটা নিতে পারবেন না, হয়তো ডিজাইন করলে তো অ্যালার্ট দেখানো সম্ভব, প্রম্পট নেওয়া সম্ভব, কালকেও প্রম্পটও করছেন তাই না? প্রম্পট দিয়ে নেওয়া হয় ইনপুট, অ্যালার্ট দিয়ে দেখানো হয় আউটপুট, দুইটা কিন্তু দুই কাজে। অ্যালার্টে দেখবেন ইনপুট দেওয়ার জন্য কোনো কিছু নাই, শুধু দেখানোর জন্য বক্স আছে, কিন্তু প্রম্পট দিলে দেখবেন ইনপুট দেওয়ার জন্য একটা অপশন আছে, তো ডিফারেন্স আছে দুইটার মধ্যে। হ্যাঁ, প্রম্পট ডট HTML, এই যে ফাইলটা বানাবেন এই ফাইলটার নাম দিছে প্রম্পট ডট, ফাইল না এটা, এই ফাইলের নাম দিছে প্রম্পট ডট HTML। এতটুকু করে দেখেন, এতটুকু করে দেখেন। হ্যাঁ, এটা করলে কেউ বলতে পারবেন আউটপুটে কি দেখাবে? দেখে বলেন তো,
সাপোজ প্রম্পট দিলে কি হবে বলেন তো, প্রম্পট দিলে কি হবে, একটা টেক্সট বক্স আসবে, টেক্সট বক্সে আপনি লিখলেন পিটিটিসি, তাহলে পিটিটিসি ভ্যালুটা কিন্তু এই পাত্রে, একটা পাত্র তৈরি করা হয়েছে না, এই পাত্রে আপনি যদি পিটিটিসি দিয়ে ওকে দেন, এই পাত্রে পিটিটিসি থাকবে। আপনি ডকুমেন্ট ডট রাইট করতেছেন একটা টেক্সট ওয়েলকাম কমা, তার সাথে পাত্রে যা আছে সেটা দেখাচ্ছেন। এখন খেয়াল করেন, টেক্সট আর পাত্র কিন্তু একসাথে দেয় নেই, মাঝখানে প্লাস দিচ্ছে। তার মানে পাত্র বা ভেরিয়েবল আর টেক্সট যদি পাশাপাশি রাখতে চান অবশ্যই প্লাস দিয়ে অ্যাড করতে হবে, এবং এটাতে কোটেশন দেওয়া যাবে না। এটাতে যদি কোটেশনে দেন তাহলে সে বুঝবে যে আপনি ইয়োর নেম দেখাতে চান আউটপুটে। আপনি কিন্তু আউটপুটে ইয়োর নেম দেখাতে চান না, আপনি আউটপুটে দেখাতে চান ইয়োর নেমের ভিতরে যা রাখছি পিটিটিসি সেটা। তো ভেরিয়েবল যদি দেখাতে চান অবশ্যই কোটেশন দিবেন না। এখানেও আমি তাই করছি, যেখানে ভেরিয়েবল ইউজ করতেছি সেসব জায়গায় কোনো কোটেশন নাই। এটা পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনি এই কোডটা করে দেখবেন আউটপুটে কি আসে। আপনি একটা HTML ফাইল নেবেন, এই ডিজাইনগুলো দরকার নাই। তবে এই বইটাতে একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বডির ভিতরে তারা বিজি কালার ইউজ করছিল, যাই হোক এখানে ইউজ করে নাই। এখানে কিছু CSS আছে, আপনি চালায় দেখতে পারেন। এই 3টা কোড লিখেন, লিখে আউটপুট দেখেন।